নেওয়া হয়েছে সেগুলো আসলে এতটা এতটা ধিমে তালে যাচ্ছে যে এগুলো নিয়ে আসলে সবাই একটু হতাশ হয়ে পড়েছেন। আমি আজকে প্রথমে আমার অতিথিকে পরিচয় করিয়ে দিই, তারপর আমরা বিস্তারিত আলোচনায় যাব। আমার সঙ্গে আজকে যোগ দিচ্ছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল শামসুল ইসলাম। শামস ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ কনক ভাই, আমাকে আপনার সঙ্গে আবার আমন্ত্রণ করার জন্য অনেক ধন্যবাদ। তো আমরা যেটা দেখছিলাম, যেটা আমি বলছিলাম আর কি, যে আপনারা একটি আবেদন করেছেন প্রায় 8 মাস আগে। 8 মাস আগে আপনাদের যে আবেদন, সেই আবেদনে আপনারা বলছিলেন যে শেখ হাসিনার সময়ে যারা ধরেন, আমি যদি একটু বলি যে অন্যায়ভাবে বরখাস্ত হয়েছেন, জোরপূর্বক পদত্যাগে বাধ্য হয়েছেন, যারা অসামঞ্জস্যপূর্ণ শাস্তি পেয়েছেন, যারা বহিরাগত সংস্থার প্রভাব যেমন এনএসআই, ডিজিএফআই, এনএসআই বা রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে সেনাবাহিনী চাকরি ক্ষতিগ্রস্ত হয়েছেন, সে বিষয়গুলো নিয়ে আপনারা আবেদন করেছেন গত 5ই সেপ্টেম্বর 2024। তো এই আবেদনের বিষয়টা আমি জাস্ট হাইলাইট বললাম। এই আবেদনের বিষয়গুলো এখন কি পর্যায়ে আছে, অর্থাৎ 8 মাসে অগ্রগতি কি? মাঝখানে বোধহয় একটি কমিটির মতো গঠন করার সিদ্ধান্ত হয়েছিল। আপনার কাছ থেকে শুনি, আপনি যেহেতু এই আবেদনে স্বাক্ষর করেছেন, আপনার কাছ থেকে আমরা একটু শুনি। এবং আমরা যতটুকু দেখছি যে আপনারা সেখানে প্রায় 260 জন আবেদন করেছেন, 260 জন অফিসার আবেদন করেছেন আপনাদের এই বিষয়গুলো বিবেচনা করার জন্য। এবং শামস ভাই, আমি একটু দেখাই যে গতকাল আসলে এই প্রসঙ্গটা হঠাৎ মাথায় আসলো। গতকাল আইএসপিআর একটি বিজ্ঞপ্তি দিয়েছে তাদের পেজে, এবং সেখানে বলছে সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনায় বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। এবং সেখানে তারা বলছেন যে ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখার পরামর্শ। অর্থাৎ হঠাৎ করে আইএসপিআর কেন এই বিবৃতিটা দিল, এটিও একটা মানে চিন্তার বিষয়। তো সব মিলিয়ে আসলে আমি একটু জানতে চাচ্ছি আপনার যে কি পরিস্থিতিতে আছেন, কিভাবে দেখছেন, একটু শুনি আপনার কাছ থেকে। অনেক ধন্যবাদ কনক ভাই। আপনি যেটা বলছিলেন যে গত 5 সেপ্টেম্বর আমরা 260 জন অফিসার মাননীয় প্রধান উপদেষ্টার কাছেই অ্যাকচুয়ালি আমরা আবেদন করেছিলাম। তো আমাদের আবেদনের মূল যে বক্তব্যটা বা আমাদের যে চাওয়া ছিল, আমরা চেয়েছি একটা ইন্ডিপেন্ডেন্ট ন্যাশনাল কমিশন। তো এখানে অনেকে হয়তো প্রশ্ন করতে পারে ন্যাশনাল কমিশন কেন? আমরা যেটা বুঝি যে বিগত স্বৈরশাসনের পরে আমরা একটা বিপ্লবের মাধ্যমে হাসিনা সরকারকে উৎখাত করেছি, কিন্তু হাসিনা সরকারের সাথে যারা যারা খুব ক্লোজ অ্যাসোসিয়েট ছিল, তারাই কিন্তু এখনো আর্মিতে বা অন্যান্য বাহিনীগুলোতে রয়ে গেছে, এন্ড দে আর ইন দ্য হেলম অফ দ্য অ্যাফেয়ার। সো আমাদের কনসার্নটা যেটা ছিল, তাদের মাধ্যমে আসলে আমাদের কেসগুলা প্রপার রিভিউ হবে না, ভালোভাবে এটা দেখা হবে না। তো দ্যাট ওয়াজ ওয়ান কনসার্ন। সেকেন্ড যেটা ছিল, আমরা চাচ্ছিলাম যে এভাবে যেন অফিসার বা সৈনিকরা চাকরিচ্যুত না হন। আপনি জানেন যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কিন্তু আমাদের কোনো মৌলিক যে নাগরিক হিসেবে যে মৌলিক অধিকার, আইনের একটা আশ্রয় নেওয়ার অধিকার, সেটা নাই। যে কোনো ভাবে যদি কোর্ট মার্শালের মাধ্যমে অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশনের মাধ্যমে কাউকে চাকরিচ্যুত করা হয় বা যে কোনো দণ্ড দেওয়া হয়, সেটা নিয়ে আমরা আর কোথাও যেতে পারি না। অথচ পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এই লিগাল সিস্টেমগুলো রিভিউ হয়েছে। যেমন আমাদের পার্শ্ববর্তী দেশের কথা আমরা যদি বলি, ইন্ডিয়া, সেখানে এনি ডিসিশন বাই দি মিলিটারি কোর্ট বা কোনো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন, এটাকে ধরা হয় একটা লোয়ার কোর্ট একটা আদেশ, ঠিক আছে? সো যে কোনো এগ্রিড পারসন, এরকম কোনো কোর্ট মার্শালে যদি কোনো পানিশমেন্ট হয়, তখন তুমি যদি মনে করেন তার প্রতি অন্যায় করা হয়েছে, উনি হাইকোর্টে একটা ইয়ে আছে, একটা বেঞ্চ আছে যেটাকে মিলিটারি ট্রাইব্যুনাল বলে। প্রত্যেকটা স্টেটের ইম্পর্টেন্ট স্টেটগুলোর হাইকোর্টে একটা বেঞ্চ আছে, সেখানে সে আপিল করতে পারে। তো সেখানে সেই আপিলটা শোনা হবে, এবং এটার পরবর্তীতে যদি তিনি তারপরও যদি মনে করেন যে সেখানেও তিনি সুবিচার পান নাই, উনি ফেডারেল যে সুপ্রিম কোর্ট, ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে উনি অ্যাপিল করতে পারেন।
তো এটা একটা বেসিক একটা বা ফান্ডামেন্টাল রাইট যে কোনো মানুষের। এবং আমরা যেহেতু নাগরিক এবং আমরা যুদ্ধ করার জন্য, দেশের জন্য জীবন দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু আমাদেরকে আইনের মাধ্যমে একটা তৃতীয় শ্রেণীর নাগরিকের চেয়েও নিচে আমাদেরকে নামিয়ে রাখা হয়েছে। তো আমরা ভাবছিলাম যে একটা একটা যদি স্বাধীন সংস্কার কমিশন হয়, জাতীয় একটা কমিশন, তাহলে এই লিগ্যাল যে সিস্টেমটা এটাকে রিভিউ করার সুযোগ পাওয়া যাবে, যেন অন্যান্য দেশের মতো আমরাও সামরিক বাহিনীর সবাই সদস্যরা যে কোনো সামরিক আদালতে যে কোনো আদেশ বা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশনের যে কোনো মাধ্যমে যদি কোনো পানিশমেন্ট হয়, তাহলে এটার বিরুদ্ধে আমরা আপিল করতে পারবো। তো এটা দাবি আমরা জানিয়েছিলাম। তো বাট এখন পর্যন্ত যেটা হয়েছে সেটা হচ্ছে যে সামরিক বাহিনীগুলা কিন্তু কমিশনের ব্যাপারে তাদের প্রচন্ড আপত্তি। তারা চায় না যে বাহিনীতে যে সমস্ত অন্যায়গুলো হয়েছে সেটা কমিশনের মাধ্যমে দেশের মানুষ জানুক। এটা তাদের একটা কনসার্ন বা ওয়ারি। সো ওনারা যেটা বলছিলেন যে ওনারাই একটা বোর্ড করে দিবেন। তো আমরা প্রথম থেকে এটা ইনসিস্ট করছেন যে আমরা কমিশন চাই, বিকজ উই হ্যাভ এ ট্রাস্ট ডেফিসিট অ্যাজ রিগার্ড টু দি বোর্ড। তো যাই হোক, সেনাবাহিনী একটা বোর্ড করলো, আমাদের আসলে আবেদনটা তারা করলো না, এবং আনফরচুনেটলি ডক্টর ইউনূসের সরকারও কিন্তু আমাদের আবেদনটার দিকে তেমন কোনো খেয়াল করলেন না। তো সেনাবাহিনী একটা বোর্ড করলো, গত ফেব্রুয়ারি মাস থেকে সেই বোর্ডটা কাজ করেছে রোজার ঈদের আগ পর্যন্ত। এবং তারা সেইখানে আমরা যদিও এই বোর্ডে কোনো আবেদন করি নাই, বাট আমরা আমাদের চিফ অ্যাডভাইজারের কাছে যে আবেদনগুলো করেছিলাম সেগুলো ওই বোর্ডে নিয়ে যাওয়া হয়েছে। এক পর্যায়ে আমরা ভাবলাম যে ঠিক আছে, লেটস ট্রাই উইথ দিস বোর্ড অ্যাজ ওয়েল। সো আমরা বোর্ডের সাথে আমরা মিট করলাম, ইন্ডিভিজুয়ালি তো মিট করলাম, তাছাড়াও আমরা বেশ কয়েকজন মিলে আমরা বোর্ডটার সাথে মিট করলাম, এবং আমরা তাদেরকে সেন্সিটাইজ করতে চাইলাম যে আমরা আসলে কি আশা করছি, what exactly we expect বা aspire। এখানে আসলে আমরা ইন্ডিভিজুয়ালি আমরা কি র্যাঙ্ক চাচ্ছি না চাচ্ছি, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ছিল যে আমরা জাস্টিস চাই। আপনি যেটা বলছিলেন যে গত 15 বছরে অনেক অফিসার, কয়েক শত অফিসার চাকরি হারিয়েছে বা বিভিন্নভাবে নিপীড়িত হয়েছে। এবারই প্রথম, যদিও সবসময়ই বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অফিসাররা কিছু না কিছু ভাবে এভাবে অবিচারের শিকার হয়, বাট গত 15 বছরে যেটা হয়েছিল সেটা ছিল ভয়াবহ, এবং আপনি জানেন যে রিজন। এবং এটাও সত্য যে শেখ হাসিনার এই ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে সবচেয়ে বেশি কিন্তু সরব ছিল বা সোচ্চার ছিল সশস্ত্র বাহিনীর সদস্যরা। বিডিআর কার্নেজের পর থেকে শুরু করেই কিন্তু সশস্ত্র বাহিনীর সদস্যরা বিভিন্ন সময়ে তারা চেষ্টা করেছে এই ফ্যাসিস্ট রেজিমকে কন্টেস্ট করার। সরকারের আর কোনো ডিপার্টমেন্ট কিন্তু এটা করে নাই, অথচ বিপ্লবের পরপরই সরকারের সমস্ত ডিপার্টমেন্টগুলোতে কিন্তু এই রিভিউটা হয়ে গেছে। এবং আপনারা জানেন যে ব্রোকারদের যে বোর্ডটা হয়েছে সেখানে 3টা 4টা 5টা কিন্তু প্রমোশনও হয়েছে। না জি, তো এখন শামস ভাই ধরেন এটা কি আপনাদের নাকের সামনে মূলা ঝুলিয়ে রাখা হয়েছে? অর্থাৎ এত সময় তো লাগার কথা না। এবং আপনাদের যেটি বলছেন সেই দাবিটাও যৌক্তিক। ধরেন যেই সাপ আমাকে দংশন করেছে সেই সাপই যদি এখন ওঝা হয়ে আমাকে ঝাড়তে আসে তাহলে তো সমস্যা। মানে যেই কর্মকর্তারাই আমার উপর অন্যায় সিদ্ধান্ত নিয়েছে, আমি সেই কর্মকর্তাদের কাছে যাচ্ছি, তারা যেন সেই তাদের যেই অন্যায় আদেশ, সেই আদেশ তারা রিভিউ করে আবার জন্য আপনার প্রতি সুবিচার করে। এটা কি আসলে সম্ভব? মানে এবং সবচেয়ে যেটা আমাদের জন্য খুব ডিমিনিং হয়েছে সেটা হচ্ছে ওনারা চাচ্ছেন যে আমরা তাদের কাছে আসলে নতজানু হয়ে আবেদন করি যে আমাদেরকে মার্সি করা হোক। Actually, we are not seeking mercy. We seek justice. We seek our honor to be returned. কারণ আমাদেরকে ডিসঅনার করা হয়েছে, আমাদের উপরে প্রচন্ড অত্যাচার করা হয়েছে। আপনি জানবেন যে চাকরিচ্যুত হওয়া ছাড়াও আমাদের অফিসারদেরকে গুম করে মাসকে মাস বছরকে বছর আটকে রাখা হয়েছে, অনেক অত্যাচার করা হয়েছে, এবং ফেক কোর্ট মার্শাল করে জেলেও পাঠিয়ে দেওয়া হয়েছে, এমনকি মেরেও ফেলা হয়েছে। মেজর জাহিদ বলে একজন অফিসারকে প্রথম চাকরিচ্যুত করা হয়, পরে জঙ্গি সাজিয়ে বিস্ফোরণের মাধ্যমে মেরে ফেলা হয়। দিস আর দি ভেরি ভেরি স্যাড স্টোরিজ। তো আমরা যখন আসলে অত্যন্ত দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি
যখন সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারদের যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত তাদের সাথে যখন আমরা মিট করলাম, তখন তাদের মধ্যে যে আমরা অ্যাটিটিউডটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে ইউ হ্যাভ টু কাম টু আস অ্যান্ড সিক মার্সি, এরকম একটা অ্যাটিটিউড। মুখে না বললেও দে আর পোলাইট, বাট এটা হচ্ছে তাদের অ্যাটিটিউড ছিল। এবং তারপরে যে বোর্ডটা হয়েছে সেই বোর্ডের রেকমেন্ডেশন আমরা যতটুকু শুনেছি, ফার্স্ট অফ অল এই বোর্ডে কিন্তু সব অফিসারের কেসগুলোকে রিভিউ করা হয় নাই। দেওয়ার অ্যাজ মেনি অ্যাজ আমরা ইনিশিয়ালি 260 জন অ্যাপ্লাই করেছিলাম, বাট পরবর্তীতে আরো প্রায় 400-র মতো অফিসার অ্যাপ্লাই করেছিলাম। কিন্তু বোর্ড মাত্র 162 জনের কেসটাকে রিভিউ করে পাঠিয়েছে প্রধান উপদেষ্টার অফিসে। আর বাকিদের কথা আমরা জানি না কেন তাদেরকে করা হয় নাই। আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই বোর্ড যেটা করেছে সেটা হচ্ছে বোর্ডটা গঠন করার পর এটা ওপেন করে দিয়েছে, এনিবডি এন্ড এভরিবডি কুড অ্যাকচুয়ালি অ্যাপ্লাই। তো দেখা গেল যে 20 বছর আগে বা 15 বছর আগে, 16 বছর, 17 বছর, 20 বছর আগের লোকও তারা অ্যাপ্লাই করেছে। এমনকি পূর্ণ চাকরি করেছে, ব্রিগেডিয়ার জেনারেল হয়েছে, তারাও অ্যাপ্লাই করা শুরু করলো। মানে আমরা যারা নিপীড়িত রিয়েল ডিপ্রাইভড অফিসার তারা ছাড়াও অনেকে সুযোগ সন্ধানী সবাই অ্যাপ্লাই করা শুরু করলো এবং সেনাবাহিনী এটাকে স্বাগত জানালো। তো এর মধ্যে আমাদের কষ্টটা কিন্তু আরো হারিয়ে গেল। যাই হোক, এখন আমরা যেটা চাচ্ছি যে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আবার অ্যাপ্লাই করেছি যে আমরা এই বোর্ডের যে বোর্ডটা হয়েছে, যে বোর্ডের যে কার্যক্রম সেটা নিয়ে আমাদের আপত্তি আছে এবং আমরা এখন মনে করছি যে আসলে একটা প্রপার কমিশন না হলে আমাদের এই কেসগুলো প্রপার রিভিউ হবে না। এবং যেটা আগেই বলছিলাম যে আমরা এটাও চাই যে সামরিক বাহিনীর যে লিগ্যাল সিস্টেম তার একটা প্রপার রিভিউ হওয়া উচিত। সো এই দুটা দাবিতেই আমরা এই কমিশনটা চাচ্ছি। তবে ধরেন শামস ভাই, শুধু যে অফিসার তো না, সৈনিকদেরও একই অবস্থা। মানে সৈনিকরা যারা বঞ্চিত, এবং যেটি আমি দেখাচ্ছিলাম, আমি যদি আবার একটু যদি বিষয়ের সামনে আনি, এই যে আইএসপিআর এর যে বিবৃতি গতকাল বিবৃতি দেওয়া হয়েছে মে মাসের 14 তারিখে, সেখানে তারা বলছেন যে অদ্যাবধি এই সংক্রান্ত মোট 802টি আবেদনপত্র গৃহীত হয়েছে, যার মধ্যে 106টি আবেদন চূড়ান্ত নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট রেকর্ডে প্রেরণ করা হয়েছে। বাকি 696টি আবেদন পর্যায়ক্রমে যাচাই বাছাই এবং মূল্যায়ন সাপেক্ষে নিষ্পত্তির কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অর্থাৎ এটা আইএসপিআর এর, এটা কিন্তু সৈনিকদের বিষয়, আপনাদের বিষয়টা কিন্তু এখানে নাই। তো এখন ধরেন আমার কথা হচ্ছে যে হঠাৎ করে কি সিচুয়েশন হলো বা কোন পরিস্থিতিতে একেবারে আইএসপিআর কে বিবৃতি দিয়ে এই বিষয়টা অবহিত করতে হইলো, আপনার কি মনে হয়? মানে ইজ দেয়ার এনিথিং বিহাইন্ড দ্য সিন, ইজ দেয়ার এনিথিং কুকিং ইনসাইড? এই কিছু টেনশন তো যাচ্ছে, আপনি জানেন যে গত কয়েকদিন ধরে at least for a week or so there are some tensions and there have been a lot of rumors as well. তো এখন এই রিউমার গুলা কতটুকু সঠিক কতটুকু ব্যাঠিক এটা কনফার্মেশন তো পাওয়া ডিফিকাল্ট, বাট এটা ঠিক যে একটা টেনশন তৈরি হয়েছে, যেটা আমাদের মনে হচ্ছে দেশের অন্যান্য নাগরিকদের মতো আমাদেরও মনে হচ্ছে যে বর্তমান যে সামরিক নেতৃত্বের সাথে সরকারের, অন্তর্বর্তীকালীন যে সরকারের একটা ডিফারেন্স তৈরি হয়েছে। দে আর নট ইন দ্য সেম পেজ, ইট ইজ কোয়াইট ক্লিয়ার। এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ বা কথাবার্তা, এটা অ্যাকচুয়ালি আমরা জানতাম যে এটা হবে ইভেনচুয়ালি। এই বিপ্লবের পরে ডক্টর ইউনূসের সরকারের যে প্রধান একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব ছিল যে সামরিক বাহিনীগুলোর উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, তারা সেটা চেষ্টাও করেন নাই এবং এটা হয়ও নাই। সো দি আর্ম সার্ভিসেস রিমেইন ইন্ডিপেন্ডেন্ট অলমোস্ট। এই প্রথম যে সার্ভিসগুলো প্রচন্ডভাবে ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল এবং তাদের ইভেন জেনারেল র্যাঙ্কের প্রমোশন, পোস্টিং, এটা জাস্ট তারা সাইন করে নিয়ে আসতো, এখানে সরকারের তেমন কিছু ছিল না। তা তো এইটা যেটা হয়, গোয়েন্দা সংস্থাগুলা যে ইম্পর্টেন্ট যে গোয়েন্দা সংস্থাগুলা ডিজিএফআই এবং এনএসআই, দে আর সাপোজ টু বি ওয়ার্কিং আন্ডার দি গভর্নমেন্ট, এটাই হচ্ছে ম্যান্ডেট। দে আর নট আন্ডার আর্ম ফোর্সেস, বাট ভার্চুয়ালি তারাও কিন্তু আর্ম ফোর্সেস আন্ডারে চলে আসলো প্র্যাকটিক্যালি, ইফ নট লিগালি। প্র্যাকটিক্যালি তাই বোঝা গেল যে ডক্টর ইউনূস এই গোয়েন্দা সংস্থাগুলোর উপর তার ওনার কোনো কর্তৃত্ব নাই বা কোনো গাইডেন্সও নাই। ইনফ্যাক্ট এটা আমি দেশের জন্য এটা একটা বিপজ্জনক পরিস্থিতি বলবো।
আমরা জানি গোয়েন্দা সংস্থাগুলো আসলে কোনো গাইডেন্সের অভাবে ভালো করে কাজও করতে পারছে না, যেটা যেটা এই বিদ্যমান পরিস্থিতি এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো তো এইটা আপনি বলছেন শামস ভাই যে ধরেন ডক্টর ইউনূস যে স্বাধীনতা দিয়েছেন আর কি, ডক্টর ইউনূসের বিষয়টা আমি যতটুকু জানি বা বোঝার চেষ্টা করি বা শুনি, উনি ভেবেছেন যে প্রত্যেকের মতো করে কাজ করো, সমস্যা হইলে আমাকে জানাও। তো এই স্বাধীনতা আসলে মানে ভোগ করতেও তো যোগ্যতা লাগে। মানে আমি যে আপনাকে ফ্রিডম দিব, এই ফ্রিডমটা আপনি ভোগ করার জন্য যোগ্য কিনা সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু। এবং আমরা যেটা দেখছি যে যেভাবে তারা এখনো চিন্তা করছেন, এটি দুর্ভাগ্যজনক। এবং আপনি যেটি বলছিলেন যে এই ডক্টর ইউনূসের সাথে সেনাবাহিনী আসলে সেম পেজে নাই, এটা আরেকটা দুর্ভাগ্যজনক বিষয়। এটি হওয়া উচিত ছিল না। কারণ অনেকেই মানে এই যে ধরেন এই জিনিসটাতে না আসা বা ডক্টর ইউনূসের সাথে এক ধরনের অ্যাটিটিউড শো করা, বা মানে এই যে ওভারঅল যে এক ধরনের কর্তৃত্ব, মানে বিকল্প সরকারের মতো একটা কর্তৃত্বের ব্যাপার আমরা যেটা লক্ষ্য করি বিভিন্ন ভাবে, ইন্টারনালি এক্সটার্নালি। তো আপনার কি মনে হয় এটার কারণটা কি, কি হতে পারে, কেন এমন হলো? একটা তো প্রধান কারণ যেটা আমরা প্রথম থেকে বলছিলাম, আপনারাও বলছিলেন যে দি ফ্যাসিস্ট রেজিমের অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার্স, মিলিটারি প্লেয়ার্স আর স্টিল ইন সার্ভিস। কিছু কিছু মেজর জেনারেল বা ডিজিএফ আর ডিজি লেভেলের কিছু কয়েকজন ছাড়া বাকি সবারই কিন্তু তারা সার্ভিসে রয়ে গেছে। এই জাস্ট অ্যাবাউট এ মান্থ ব্যাক আর 5 জনকে যাদের সম্পর্কে সুস্পষ্ট অভিযোগ ছিল গত গণ অভ্যুত্থানে যারা নেগেটিভ কাজ করেছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, দ্যাট টু আফটার লট অফ প্রেশার বা অনেক অনেক কথাবার্তা হওয়ার পরে। তো এটা একটা স্বাভাবিক বিষয় যে যদি যারা ফ্যাসিস্ট রেজিমের সাথে যারা অপারেট করেছে বিভিন্নভাবে, সো ইফ দে রিমেন ইন দ্য হেলম অফ দ্য অ্যাফেয়ার, তো তাদের মধ্যে একটা অ্যাটিটিউড থাকবে যে সার্ভাইভাল ইনস্টিংক্টের জন্য তারা একটা কাজ করবে। এবং এটাই আমার কাছে মনে হয় প্রধান কারণ। সেকেন্ডলি, এটা ঠিক যে গত বিপ্লবের শেষ সময়ে সেনাবাহিনীর বা সশস্ত্র বাহিনীর একটা অত্যন্ত একটা বৈপ্লবিক একটা রোল ছিল, যেই কারণে আমাদের বিপ্লবটা সাকসেসফুল হয়েছে। সো সশস্ত্র বাহিনী সেই তাদের যে গৌরবটাকে তারা ক্যাপিটালাইজ করতে চেয়েছে এবং দে থট দ্যাট দে আর ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার্স। সো এখান থেকে এক ধরনের সেলাইসে এক ধরনের অ্যারোগেন্স তৈরি হয়েছিল কিনা, মানে আদারওয়াইজ যে কোনো তৃতীয় বিশ্বের একটা দেশে সরকারের যদি পূর্ণ কর্তৃত্ব সশস্ত্র বাহিনীর উপর না থাকে, ইটস এ ডেঞ্জার ফর দ্য নেশন। এটা হচ্ছে ফান্ডামেন্টাল একটা বিষয় একটা রাষ্ট্র চলার ক্ষেত্রে। তো এখানে আমরা গত প্রায় 7-8 মাস ধরে যেটা দেখলাম সেটা হচ্ছে যে সশস্ত্র বাহিনীগুলোর আসলে তেমন কর্তৃত্ব ছিল না, বা ডক্টর ইউনূস তাদেরকে ডিস্টার্ব করতে চায় নাই বা কোনো ধরনের লগারেটে যেতে চায় নাই। উনি হয়তো ভেবেছেন যে হি নিডস দেয়ার সাপোর্ট ফর ইম্পর্টেন্ট ওয়ার্কস। তো সেটা আসলে একটা পর্যায়ে আসলে আমরা দেখলাম যে এটা আসলে এখন কাজ করছে না। আই ডেয়ার সে, এটা আমার ব্যক্তিগত মতামত। অনেকে হয়তো এ ব্যাপারে ভিন্ন মত থাকতেও পারে, বাট এটা আমার ব্যক্তিগত মতামত। অ্যাজ এ কিন পার্সন আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে একটা ফল আউট কিন্তু হয়েছে। তো এটা আমি এখনো মনে করি যে শুভবুদ্ধির উদয় হবে সবার, গুড সেন্স উইল প্রিভেইল। কারণ বাংলাদেশের কনটেক্সটে এই সময়ে সশস্ত্র বাহিনীর সাথে ইন্টারিম গভর্নমেন্টের কোনো ধরনের বিবাদ বা ডিফারেন্স ইজ ডেঞ্জারাস। এবং এটাও সশস্ত্র বাহিনীর সবাইকে যারা লিডারশিপ রোলে আছেন তাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশের মানুষ কিন্তু কোনো ধরনের মিলিটারি অ্যাডভেঞ্চারিজম এটা টলারেট করবে না, এটা হবেও না, ইট উইল নট বি সাকসেসফুল, দ্যাট ইজ ফর শিওর। কিন্তু যদি এই ধরনের একটা অ্যাটিটিউডের মধ্যে যদি প্রপার একটা রিলেশনশিপ না থাকে তাহলে কিন্তু বিপদ হতে পারে। বেশ কিছু আমি যেটি বলছিলাম যে এই আইএসপি এর হঠাৎ করে বিবৃতিটা কেন দিতে গেল, সৈনিকদের উদ্দেশ্যে কেন বিবৃতি দিতে গেল? পাশাপাশি আপনাকে নিয়ে একজন একটা মন্তব্য করেছেন এখানে, তিনি বলছেন যে
সৈনিক নিয়ে কোনো কথা বলবেন না লেফটেন্যান্ট কর্নেল স্যার, এটাই সৈনিকদের সাথে বড় ধরনের বৈষম্য। না আসলে সৈনিকদের আমি ওই কথাটা আসে নাই, সৈনিকরাও যেটা যেটা হয়েছে যে গত 15 বছর আসলে আমি আমি মনে করি যে সৈনিকদের